আজকে ১ মাসেরও বেশি হয়ে গেল যে শাখাওয়ালা আসবে সেজন্য আমরা বসেছিলাম। আসছিলই না। তো আজকে ১ মাস পার হয়ে গেছে। আজকে এলো এদিকে। তো মায়ের জন্য নেওয়া হচ্ছে। মানে যখন মা ভাইয়ের ওখানে গিয়েছিল তো সেই মুহূর্তে মায়ের হাতের শাখাগুলো আর কি আ হয়ে যায়। তো এর জন্যই মানে কদিন থেকে আমরা ভাবছি কখন আসবে শাখাওয়ালা, তো মাকে পরানো হবে। এতদিন মা এমনি চুড়ি পরেছিল, সাদা চুড়িগুলো যে হয় না সেগুলো পরেছিল। তো আজকে আসে এদিকে একজন, তো তারপরে এখান থেকে শাখাগুলো বাঁধছিলাম, দেখলাম। তো সেরকম খুব একটা ভালো ছিল না, সবগুলোই কেমন একটা টাইপের ছিল। তো এখন খুবই দরকার, তার জন্য আর কি একটা অমনি পরে নিল মা। কতদিন থেকে চুড়ি পরে আছে, দেখতে খুব খারাপ লাগে এর জন্য। তো এরপরে হচ্ছে বাবা দেখো কি করছে। বাবা হচ্ছে আম গাছ থেকে সমস্ত আম পাড়ছিল। মানে এই গাছটার আম তোমাদেরকে আগেও বলেছি অনেক বড় বড় হয়, কিন্তু এখন ওই নজরের যে ব্যাপারটা হয় তার জন্য না গাছের আমগুলো নষ্ট হয়ে গেছে। কেমন একটা ফেটে ফেটে যায়, পোকা হয়, কীরকম একটা হয় যেন। আগে কিন্তু এরকমটা হতো না, কিন্তু ওই ২ বছর থেকে হচ্ছে। তো এই জন্য বাবাকে বললাম তুমি সব আম পেড়ে রাখো, তাহলে ঠিক আছে। মানে বেশি বড় যখন পাকবে পাকবে ভাব তখনই সব নষ্ট হয়ে যায়। তো এখন বাবা খুব ভয়ে ভয়ে পারছিল ওই ইটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক। মানে গাছটা যেহেতু ঠাকুর ঘরের মানে চালের উপরে না, এর জন্য খুব অসুবিধা হচ্ছিল পারতে। আর কি বলবো তোমাদের, বাবা বলে যে এই গাছে কটা আম আছে, সেরকম তো আমই নেই, কিন্তু যখন পারে তখন দেখা যায় অনেক আম ছিল। আসলে এই গাছের পাতাগুলো না অনেক বড় বড়, মানে এদিকে আম ধরছে, এদিকে আমের ফুল আসছে, আর এদিকে বড় বড় নতুন নতুন পাতা হচ্ছে, যার জন্য বোঝাই যায় না কোথায় কোথায় আম আছে। দেখো আমাদের একটা গাছের আমেই পুরো একটা বালতি ভর্তি, আর এই দেখো আমগুলোর সাইজ কত বড় বড়। গাছে থাকলে নষ্ট হয়, এর জন্য আজকে সব সব পাড়া হয়নি, কিছুটা এখনো গাছে আছে। প্রথমে তো বাবা আমগুলো পারতেই চাচ্ছিল না, বলে পেরে কি হবে, নষ্ট হবে, এটা ওটা। তারপরে আমি বললাম তুমি পারো, আমি বস্তার মধ্যে রেখে দিব, দেখবে আমগুলো পেকে যাবে। সত্যি এটা আমি আগের বছরও করেছিলাম, আর আমগুলো তখন পেকে গেছিলো। তখন তো বেশিরভাগটা আম আমিই খেয়েছিলাম, মা আমাকে দিয়ে দিয়ে আসতো আর আমরা খেতাম। তো এবার হচ্ছে এই যে বস্তার মধ্যে রেখে দিচ্ছি, একটা ভালো করে যত্ন করে রাখতে হবে, খুব তাড়াতাড়ি পেকেই যাবে, কারণ আর যা গরম, আর পাটের বস্তার মধ্যে রাখলে না পেকে যায়। তো সত্যি মানে এতগুলো আম গাছ থেকে নষ্ট হবে, সেটা কেমন লাগবে বলো তো। আর পাকা আম খেতে কার না ভালো লাগে, সত্যি বলতে আমি না কাঁচা আম অতটা খেতে পারি না। টক মোটামুটি খাই, কিন্তু ওই কাঁচা আম মাখা সেভাবে খুব একটা ভালোবাসি না। কিন্তু পাকা আম আমার সত্যি ভীষণ প্রিয়, আর খুব আমার কেন সবারই এটা ভালো লাগে কিন্তু। আর বাড়ির গাছের আম খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, প্রায় দিন কিনে খেতে কারো ইচ্ছে করে। আর দেখো আমের সাইজগুলো কত বড় বড়, ওটাই আমি মাকে আর বাবাকে দেখাচ্ছিলাম। আর কিছু কিছু এমন আম আছে এত বড় বড়, আর কিছু কিছু এমন আম যেগুলো একদম ছোট ছোট। তা আমি বলছিলাম কি এগুলো হচ্ছে দাদু ঠাম্মা নাতি নাতনি মানে এরকম টাইপের হয়ে গেছে। অনেকগুলো বড় হয়ে গেছে, অনেকগুলো হচ্ছে না, একদম ছোট মানে মাত্র হয়েছে এরকম দেখা যাচ্ছে। তো এর জন্য আর কি। তো এদিকে যেগুলো আম হচ্ছে পড়ে পড়ে ফেটে গেছে হালকা, সেগুলো আমি সাইড করে রাখছিলাম, না হলে ওই আমগুলোর জন্য না ভালো আমগুলো নষ্ট হয়ে যাবে। আর সত্যি একটা আমের যে সাইজ ছিল অনেক বড় বড় ছিল। তো এগুলো দেখে না সবাই অবাক যে এত বড় বড় আম, আর গাছে যে এত আম ছিল সেটা বোঝাই যাচ্ছিল না বাইরে থেকে। তো আমাদের যখন ওই ঠাকুরঘরটা ওখান থেকে সরানো হবে তখন গাছটা কিন্তু একটু ভালো হবে। মানে ঠাকুরঘরটার জন্য না মানে আম গাছটা মানে কীরকম একটা হয়ে গেছে, পারা যায় না ভালো মতো, মানে খুব অসুবিধা হয়। তো ঠাকুরঘরটা তো ওখান থেকে সরানো হবে, অন্যদিকে ভালো মতো বানানো হবে, তখন ওই গাছের তলাতে একটু বসে হাওয়াও খাওয়া যাবে গরমের দিনে। তো এটাই বলা বলি করছিলাম আমরা। আর এরপরে দেখো এদিকে হচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, আর মিস্ত্রিরা মাঝখানটায় 2 দিন কাজ করেনি, অনেকটা কাজ পিছিয়ে গেছে। যেহেতু এখন বাড়ির অবস্থা একদম খারাপ, একটু বাড়িঘর তাড়াতাড়ি হলে সুবিধা হয় এই টাইমে, কিন্তু এই টাইমে যদি মিস্ত্রি একদিন না আসে ভীষণ রাগ হয় সত্যি। আর এরপরে দেখো কি বৃষ্টি শুরু হয়ে যায়, প্রায় আধ ঘন্টার বেশি হতো বৃষ্টি হয়েছিল, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। মানে কি বলবো, বাড়ির ভেতরে জলের জল হয়ে যায়। দেখো আমাদের বাড়িতে মানে কি বলবো, যেখানে রান্না করা হয় সব জায়গাতে জলে জল, যেহেতু সব দিকে খোলামেলা হয়ে গেছে এখন, সব দিক থেকে জল চলে আসে উঠোনের উপর দিয়ে। আর সোনু না বৃষ্টি বা হাওয়াতে ভীষণ ভয় পায়, দেখো গামছা টামছা গায়ে দিয়ে বসে আছে, ও খুব ভয় পায় বৃষ্টি হাওয়া এসবে। তো তখন আবার সোনুর বাবা এসেছিলো খেতে, আর এদিকে আমাদের মিস্ত্রিরা সবাই বসে আছে। আমি বলছি বা তোমাদের আজকে ভালোই হলো, 1 ঘন্টা এমনি এমনি ছুটি হয়ে গেল, আর কাজ করতে হবে না। তো এদিকে হচ্ছে
চারপাশে যে গাঁথনিটা মানে কি এমনিতে ওটা ঢালাই করা হয়ে গেছে, এখন মাঝখানটায় করছিল আর বালি দিচ্ছিল। আর এদিকে আবার সন্ধ্যার দিকে মা বাবা সোনু আমাদের এখানে একটা জায়গায় কীর্তন হচ্ছিল সেখানে যায়। আর এরপর আমি আবার রুটি উটি বানিয়ে ঘরে আসি, আমি আর বোন। আর বোন এখানে দেখো কি করছে, সব মোবাইল নিয়ে দোকান খুলেছে। এখানে ভাইয়ের দুটো ফোন, বোনের দুটো ফোন, মায়ের একটা ফোন, পারলে আমারটাও নিত, এরকম একটা কাণ্ড হয়েছে। তো সব ফোন নিয়ে দেখছে, ভাইয়ের ফোনটা খোলার একটু ব্যবস্থা করছে যদি খুলতে পারে। আসলে ওরও আইফোন, ভাইয়েরও আইফোন, যদি কিছু পারে আর কি। আমি আইফোনের ব্যাপারে কিছু জানি না বাবা, আমার কাছে নেও অত দামি ফোন, তাই আমি অত কিছু বুঝি না। তো ও ইউজ করে, ও হয়তো কিছুটা জানবে, তো চেষ্টা করছে খোলার জন্য। আর দেখো একটা ফোন পড়েছিল বলে ওই ফোনটা আমি দিলাম, বললাম এটাও নে, ওটা আবার মায়ের ফোন। তো যাই হোক, এখন দু বোন বাড়িতে আছি, যদি বোন খুলতে পারে ফোনটা তাহলে তো খুবই ভালো হবে। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি যে আমরা এখনও পোস্টমর্টম রিপোর্টটা পাইনি, যদি পাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমরা এটা প্রমাণ করে দিব যে আমার এই ভাইয়ের মৃত্যুর পেছনে সেই গুরুর হাত যে 100-তে 100% আছে। শুধু তোমরা ওয়েট করো একটু।